Good evening everyone. Welcome to my নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এলাম ক্লাস 11 এর একটা চ্যাপ্টার নিয়ে। ক্লাস 11 বাংলা ডাকাতের মা বলে একটি চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে। যারা সিবিএসসি বোর্ডে এক্সাম দেবে ক্লাস 11-এ, যারা সিবিএসসি বোর্ডে পড়ছো ক্লাস 11-এ, তাদের ডাকাতের মা বলে একটি চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করব। এটা শুধুমাত্র ক্লাস 11-এর সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য নয়, এই ভিডিওটা আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরাও দেখতে পারো। এছাড়াও যারা এসএলএসটি পিএসসি দিচ্ছ সে সমস্ত স্টুডেন্টদের জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। আজকে আমি ডাকাতের মা গল্পটা লাইন বাই লাইন পড়বো না। আজকে আমি জাস্ট তোমাদের সাথে গল্পের বিষয়বস্তু, লেখক পরিচিতির ব্যাপারটা নিয়ে একটুখানি আলোচনা করব। তোমাদের ক্লাস 11-এর কোশ্চেন প্যাটার্ন সিবিএসসি বোর্ডের 105 যে কোড নাম্বার রয়েছে বেঙ্গলির, তোমাদের কিরকম কোশ্চেন প্যাটার্ন আসবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। যেরমভাবে আমি ক্লাস 10-এরটা বলে দিয়েছিলাম, ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, 11-এরটাও জানিয়ে দেবো, পরে 12-এরটাও জানিয়ে দেবো। ঠিক আছে, সবকটাই আমি বলে দেবো। এবারে আমি সবার প্রথমে তোমাদের সাথে আলোচনা করছি ডাকাতের মা। আজকে চলে আসছি যে গল্পটাতে, যেটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা লেখক হচ্ছেন সতীনাথ ভাদুড়ী। ঠিক আছে, তবে এই ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি সবাই দেখো। আমার মনে হয় যদি আমার কথাগুলো শোনো, টেক্সটের বিষয়বস্তু সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। টেক্সটের বিষয়বস্তু নিয়ে সেকেন্ড টাইম ভাবতে হবে না, তোমাদের সম্পূর্ণ ধারণা এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এভাবে একটুখানি আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সব বন্ধুদের সাথে শেয়ার করো। যারা যেখান থেকে দেখছো কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে ভিডিও, এবং তোমরা আর কি কি জিনিস চাও, মানে কিরম টাইপের ভিডিও তোমরা চাইছো, কোনটা তোমাদের সুবিধা হচ্ছে পড়তে, সেটাও করতে পারো, জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের উপযোগী করে তোলার সব কিছুই। ঠিক আছে, প্রথমে আজকে আমি যে ভিডিওটা শুরু করছি, প্রথমে আমি সতীনাথ ভাদুড়ীকে দিয়ে আমি আজকে শুরু করছি। সতীনাথ ভাদুড়ী, আমরা সবাই জানি সতীনাথ ভাদুড়ী একজন নামকরা ঔপন্যাসিক ছিলেন। বাংলা সাহিত্যে তিনি একজন নামকরা সাহিত্যিক ছিলেন। ঠিক আছে, সতীনাথ ভাদুড়ীর জন্মগ্রহণ করেছিলেন 1906 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1965 সালে। ঠিক আছে, তার উল্লেখযোগ্য রচনার মধ্যে একটা উল্লেখযোগ্য রচনা, খুব গুরুত্বপূর্ণ উপন্যাস, যেটা হচ্ছে জাগরী উপন্যাস। এই উপন্যাসটা কিন্তু বাংলা সাহিত্যে, উপন্যাস জগতে বিশেষ একটা সাড়া ফেলেছিল। চেতনা প্রবাহ উপন্যাস বলা হয় এই জাগরী উপন্যাসকে। এছাড়াও এই জাগরী উপন্যাস বেরিয়েছিল 1945 সালটা, দেখবে 1945 সালে কিন্তু বেরিয়েছিল জাগরী উপন্যাস। ঠিক টান টান পরিস্থিতি সেই সময় কিন্তু। ঠিক আছে, 47-এ ভারত স্বাধীন হচ্ছে। আর 1949 সালে উনি আরেকটা উপন্যাস বের করেছিলেন, চিত্রগুপ্তের ফাইল। এটাও খুব গুরুত্বপূর্ণ উপন্যাস। আর 1949 সালে সেম বছরই আরেকটা উপন্যাস তিনি বের করেছিলেন, এটা হচ্ছে গিয়ে আঞ্চলিক টাইপের উপন্যাস, ঢোড়াইচরিত মানুষ। ঠিক আছে, এবারে 1950 সালে রবীন্দ্র পুরস্কার তিনি ভূষিত হয়েছিলেন। হ্যাঁ, এই সমস্ত লেখালেখির জন্য 1950 সালে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এইটুকু তথ্য জানলেই সতীনাথ ভাদুড়ী সম্পর্কে হয়ে যাবে, আর কিছু জানতে হবে না। না জানলে আর জিনিস পড়তে পারো। এবারে আমাদের পড়ার পাঠ্য হিসেবে, পরীক্ষায় কোশ্চেন আসার জন্য এইটুকু তথ্য জানলেই আমার মনে হয় যথেষ্ট। তারপরে উৎস হচ্ছে গিয়ে ডাকাতের মা যে গল্পটা রয়েছে, সেই গল্পটা নেওয়া হয়েছে লেখকের একটা গল্প সংকলন থেকে। সেই গল্প সংকলনটার নাম হচ্ছে চকাচকি। চ কয়াকার চ কয় দীর্ঘী, সেই চকাচকি থেকে, এই গল্প সংকলন থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এবারে আসছি আমি বিষয় সংক্ষেপ নিয়ে। এবারে গল্পের যে বিষয়টা কি আছে সেটা নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করছি। ঠিক আছে, আমি খুব সংক্ষেপে আলোচনা করছি। গল্পের টেক্সটটা তোমরা সবাই পড়ে নাও, কারণ টেক্সট ধরে ধরে আলোচনা করলে ভিডিওটা প্রচণ্ড লেন্দি হয়ে যায়। তাই আমি সংক্ষেপে আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং গল্পটা খুব সংক্ষেপে তোমরা বুঝে নিতে পারো, তারপরে টেক্সটটা পড়ো। আর যদি তোমাদের দেখি যে টেক্সট পড়ানোর দরকার আছে, তাহলে লাইন বাই লাইন টেক্সটও পড়িয়ে দেবো, যেরকমভাবে আমি আমার আগের ভিডিওগুলো করেছিলাম। ঠিক আছে, আচ্ছা, আমি বিষয় সংক্ষেপটা প্রথমে একটু বলে দিই। এখানে আজকে সতীনাথ ভাদুড়ীর একটি অনবদ্য ছোট গল্প হচ্ছে গিয়ে ডাকাতের মা। এই ডাকাতের মা হচ্ছে কি ছোট গল্পটা হচ্ছে খুব একটা নামকরা ছোট গল্প সতীনাথ ভাদুড়ীর। আচ্ছা, এই গল্পে ডাকাতের নাম হচ্ছে, যে ডাকাত তার নাম হচ্ছে কি সৌখী।
সৌখীর মায়ের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। ডাকাতের নাম হচ্ছে সৌখী, দন্তে সয়ৌকার ক্ষয় দীর্ঘী, সৌখী। ডাকাতির দায়ে সে এখন জেলে, মানে গল্পটা যখন লেখা হচ্ছে, সত্যিনাথ ভাদুড়ী যখন লিখছেন সেই সময় মানে তিনি যে প্লটটা এঁকেছেন সেই প্লটে যে কাহিনীটা লেখা হচ্ছে সেই কাহিনীর মধ্যে সৌখী তখন জেলে ছিল, ঠিক আছে। শীতকালের রাত, তাহলে গল্পের আমরা কোন কালের কথা পাচ্ছি? শীতকালের রাতের কথা কিন্তু পাচ্ছি। বাড়িতে একা সৌখীর মা, অর্থাৎ ডাকাতের মা, ঠিক আছে। বিছানায় শুয়েও বুড়ির চোখে ঘুম নেই, অনেক কথা তার মাথায় ভিড় করছে। তার ছেলে ডাকাত দলের সর্দার, অথচ সে জেলে যাবার পর দলের লোক বাড়িতে পয়সা দিয়ে যায়নি। প্রায় 5 বছর আগে যখন সে জেলে যায় তারপরই সৌখীর একটি ছেলে হয়েছে। অভাবের দায়ে সৌখীর বউ ছেলে এখন বউয়ের বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে। এইসব নিয়ে বুড়ি যখন চিন্তা করছিল তখন দরজায় টোকা মারার শব্দ হলো। দলের লোক নাকি পুলিশ, এই ভাবনা নিয়ে যখন সে বলতে সৌখীর মা, যখন সে দরজা খুলল চমকে গিয়ে দেখল যে তার ছেলে সৌখী এসেছে। সাজার মেয়াদ শেষ হবার আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে। ছেলেকে পেয়ে বুড়ি আনন্দে আত্মহারা। এরপর সৌখী জানতে চায়, মানে বাড়িতে এসেছে সৌখী, তারপরে জানতে চাইছে যে তার বউ ছেলে কোথায়। সৌখীর মা বলে যে বউ বাপের বাড়ি গেছে, কিন্তু এ কথা গোপন করে যায় যে তার দলের লোকেরা টাকা দিয়ে যায়নি বলে অভাবের দায়ে তারা যেতে বাধ্য হয়েছে। সৌখী মনে মনে ঠিক করে ফেলে পরদিন গিয়ে সে তার বউ আর ছেলেকে নিয়ে আসবে। মায়ের ব্যবসার চাল ভাজা, মানে মা যে ব্যবসা করে যে চাল ভাজা খেয়ে, চাল ভাজা ছিল বাড়িতে, সেটা খেয়েই সৌখী সেদিনকে রাতে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু বুড়ি এবারে মাথায় অন্য চিন্তা করে। বুড়ি ভাবে ঘরে নেই পয়সা, পরের দিন সৌখী যদি খাবার চায় তাকে আমি কি খাওয়াবো, ছেলের কাছে এখন বা আমি টাকাই বা চাইব কি করে, ঠিক আছে। বুড়ির এবার অন্য চিন্তা শুরু হয়, এইসব চিন্তা করতে থাকে। সৌখীর মা ভাবতে থাকে তার ছেলে জেল থেকে এসেছে, এই এখন তার হাতে পয়সা নেই। সকালে উঠে যদি সৌখী ভাত খাবে বলে তাহলে কি করে খাওয়াবে। অনেক ভাবনার পর সে সমাধানের পথ খোঁজার চেষ্টা করে। কিভাবে? তার মা কিভাবে সমাধানের পথ খোঁজার চেষ্টা করে? চুরি করে। দেখো, রাত তখন অনেক, রাত থাকতে বেরিয়ে পড়ে চুরি করার উদ্দেশ্যে সৌখীর মা। মাতাদিন পেশোয়ারের বাড়ির প্রাচীর টপকে একটি জল ভর্তি লোটা, লোটা মানে ঘটি, জল ভর্তি লোটা হাতিয়ে এনে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে সৌখীর মা বাজার করে আলু চচ্চড়ি, যেটা সৌখী খেতে ভালোবাসে, সেটা রান্না করতে শুরু করে পরের দিন। এদিকে পেশকারও ছাড়বার পাত্র নয়, পেশকারও ছাড়বার পাত্র নয়, বাজারে গিয়ে সে নিজের লোটার সন্ধান পায়। বাজারে গিয়ে এবারে ওর ঘটি চুরি গেছে, ও আবার ঘটি কিনতে গেছে, যে দোকানে গেছে সেখানে দেখতে 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 পছন্দ হচ্ছে না, এবং যখন বললো পুরনো ঘটি চলবে, যখন দোকানদার বলছে তখন পুরনো ঘটি দেখাতেই এই ঘটিটা, ওর লোটাটাই হাতে এসছে, মানে যেখানে গিয়ে মানে সৌখীর মা বিক্রি করে এসছে সেই দোকান থেকেই সেটা ওর হাতে পেয়েছে, ঠিক আছে। পুরনো লোটার সন্ধান পায়। পুলিশ ও দোকানদারকে নিয়ে হাজির হয় সৌখীর বাড়িতে। এবারে জলে একবারে মানে কোনটা জল কোনটা দুধ একবারে বুঝতে আর অসুবিধা হয়নি। দোকানদার বলে গেছে সৌখীর মা বিক্রি করে গেছে, একদম পুলিশ টুলিশ নিয়ে সৌখীদের বাড়িতে এসে হাজির হয়। সৌখী তখনও বিছানায়। মায়ের সব কাণ্ড কারখানা সে কিছুই জানে না। ওর মা যে ঘটি চুরি করেছে, বিক্রি করেছে, তাই দিয়ে আলু চচ্চড়ি করছে, সৌখী এগুলো কিছুই জানে না। মায়ের সব কাণ্ড কারখানা সে কিছুই জানে না। পুলিশ দেখে সৌখীর মায়ের বুক কেঁপে ওঠে। পুলিশ তাকে হেনস্থা করতে থাকে।
পুলিশকে দেখে সৌখীর মায়ের বুক কেঁপে ওঠে। পুলিশ এসে হেনস্থা করতে থাকে, ঠিক আছে। সৌখী আর সহ্য করতে পারে না, মায়ের অপমান কোনো ছেলেই সহ্য করতে পারে না। না পেরে তখন কি সৌখীর সামনে এগিয়ে আসে এবং সে কি স্বীকার করে যে লোটাটা আমি চুরি করেছি। মানে মাকে এরকম হেনস্থা করছে দেখে সৌখী সামনে এসে স্বীকার করে যে লোটাটা আমি চুরি করেছি, আমার মা করেনি। ছেলেকে ভালোবেসে রান্না করে খাওয়াবো ভেবেছিল, কিন্তু নিজের অজান্তেই সে ছেলের ক্ষতি করে ফেললো। সৌখীর মার চিন্তা ভাবনা ছিল ছেলেকে ভালোবেসে রান্না করে খাওয়াবে, এতদিন পর ছেলে বাড়িতে এসেছে, কিন্তু নিজের অজান্তেই কিন্তু সে কোথাও যেন ছেলের ক্ষতি করে ফেললো। যাই হোক, পুলিশ আমরা দেখতে পাচ্ছি কি পুলিশ সৌখীকে নিয়ে চলে গেল। কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে সৌখীর মা মাত্র 14 আনা পয়সার জন্য এমন কাণ্ড করলো। ওই লোটাটা কিন্তু সে 14 আনা পয়সায় বিক্রি করেছিল। 14 আনা পয়সার জন্য এমন কাণ্ড করলো, কিন্তু সৌখীর মা এটা জানতো না যে সৌখীর কাছেই ছিল 90 টাকা। সৌখীকে যখন পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে, তখন সৌখীর সেই জেল থেকে ফিরে যখন এসেছিল, তার কাছে যে 90 টাকা ছিল তার অর্জনের টাকা, সেটা সে তার মায়ের হাতে দিয়ে গেল। সৌখীর কাছেই ছিল 90 টাকা। যাবার আগে সৌখী মায়ের হাতে তুলে দিল তার সেই রোজগারের সেই টাকাটা, ঠিক আছে। এবং বাটি চচ্চড়ি মানে যে আলু চচ্চড়ি যেটা রান্না করছিল সেটা পুড়ে গেল সারা বাড়িতে, সেই চচ্চড়ি পোড়ার গন্ধ ছড়িয়ে পড়লো। এখানে গল্পটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেষ হচ্ছে। অর্থাৎ এই গল্পটার মধ্যে দিয়ে মানে একটা আমরা মানবিক অনুভূতি পাচ্ছি, মানে মাকে মানে কষ্ট পেতে দেখতে না পেয়ে সৌখী যেখানে নিজে সাজা নিয়ে নিল, এবং মাও কিন্তু ছেলের যাতে কোনো কষ্ট না হয়, ছেলেটা এতদিন পর এসছে সেই সমস্ত চিন্তা ভাবনা করে ছেলেটাকে একটু ভালো খাওয়াবে বলেই মায়েরা ছেলেদের জন্য সব কিছুই করতে পারে, আমরা এটাও কিন্তু দেখে নিলাম, ঠিক আছে। শুধুমাত্র ছেলেকে পরের দিনই টাকা পয়সা চাইবে ছেলের, ওই জন্য ও যাতে একটু ভালো মন্দ খেতে পারে, সৌখীর মা তো ছেলেকে ভালো করে খাওয়াতেই চেয়েছিল, আর তো কিছু না। অর্থাৎ এইটা হচ্ছে গল্পের পটভূমি, গল্পের প্লটটা আমি তোমাদের সাথে একটুখানি আলোচনা করে দিলাম। গল্পের বিষয়বস্তুটা এটাই আছে। এবারে এই গল্পের যে নামকরণ, সেই নামকরণের বিষয়টা নিয়েও আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি। কারণ ডাকাতের মা নামকরণটা কেন করা হলো, কারণ এই জিনিসগুলো যদি তুমি জানো, পরীক্ষায় কিন্তু তোমাকে আরটিসির কোশ্চেন আসবে, স্ট্রেট কোশ্চেন আসবে। আমি কিন্তু বলে দিচ্ছি, কোশ্চেন প্যাটার্ন আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে। পরীক্ষায় তোমাদের আরটিসির কোশ্চেন আসবে, স্ট্রেট কোশ্চেন আসবে। সেই সময় কিন্তু কোশ্চেন আনসার তোমাদের নিজেদের বানিয়েই লিখতে হবে। তুমি যদি পুরো টেক্সট তোমাকে খুঁটিয়ে পড়তে হবে, ফার্স্ট কথা। তুমি যদি নোটস মুখস্থ করো, নোটস মুখস্থ করে সিবিএসসি বোর্ডে কিন্তু কোশ্চেন আনসার লেখা যায় না, সেটা 9-10-এও লেখা যায় না, 11-12-এও যায় না। নোটস মুখস্থ করে কিন্তু আমি বারবার বলি কোনো দিনও কোশ্চেন আনসার লেখা যায় না। আমি কোশ্চেন আনসার নিয়েও আলোচনা করে দেবো, কিন্তু আলোচনাটা শুনে নিজেদের মতো লিখতে হবে, কখনো নোটস মুখস্থ করে লেখার মতো নয় সেটা। ওই জন্য টেক্সটটা ভালো করে রিডিং পড়তে হবে। আমি গল্পটা নিয়ে আলোচনা করে দিলাম। এবারে আস্তে আস্তে আমি গল্পের যে নামকরণটা করা হয়েছে, আমাদের যে মানে ডাকাতের মা গল্পের যে নামকরণ, কেন ডাকাতের মা করা হলো সেই বিষয়টাও একটু তোমাদেরকে জানিয়ে দিতে চাই, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে যে গল্পের নামকরণটা কেন ডাকাতের মা করা হয়েছে, ঠিক আছে। যে কোনো সাহিত্যের মধ্যে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাই, নামকরণের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামকরণ থেকেই সংশ্লিষ্ট রচনা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, নামকরণটা কীরকম, ঠিক আছে। সাহিত্যের নামকরণ সাধারণত 3টে জিনিসের ওপর ডিপেন্ড করে হয়, একটা চরিত্র কেন্দ্রিক, একটা প্রধান ঘটনা কেন্দ্রিক, একটা ব্যঞ্জনাধর্মী, ঠিক আছে। একটা চরিত্র কেন্দ্রিক, একটা প্রধান ঘটনা কেন্দ্রিক, একটা হচ্ছে ব্যঞ্জনাধর্মী। আমরা যে সতীনাথ ভাদুরীর এই ডাকাতের মা গল্পটা পড়ছি, এই গল্পটা কিন্তু নামকরণ হচ্ছে চরিত্র কেন্দ্রিক, ঠিক আছে। গল্পের প্রধান চরিত্রকে সৌখীর মা অর্থাৎ ডাকাতের মা, যেটা দেখছি এই গল্পে তার ব্যক্তিগত নামটির উল্লেখ নেই, অর্থাৎ সৌখীর মায়ের প্রকৃত নাম কি ছিল সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ পাবো না। আসলে পুরুষ শাসিত সমাজে নারীর পরিচিতিও পুরুষ নির্ভর। আগে সৌখীর বাবা যখন বেঁচে ছিল তখন সে ছিল ডাকাতের বউ, এখন ছেলের পরিচয়ে সে হয়েছে ডাকাতের মা। তার চিন্তাভাবনা এবং কাজকর্ম এই গল্পের প্রধান চালিকা শক্তি। তার স্মৃতিচারণার মাধ্যমে আমরা সৌখী এবং তার বাবার পরিচয় পাই। তার প্রত্যক্ষ মানে মানে স্নেহ যেটা, ঠিক আছে, মানে মনের অন্তর থেকে উঠে আসা সৌখীর প্রতি যে ভালোবাসা এবং স্বামীর প্রতি যে টান,
ঠিক আছে, এই সমস্ত কিছুকে সে এতটাই মন থেকে অ্যাকসেপ্ট করেছে যে তার মনের মধ্যে এতটুকু দ্বিধা জাগে না সে যে ডাকাতের বউ বা ডাকাতের মা এটা তাকে মেনে নিতে। ঠিক আছে, তাকে চৌর্যবৃত্তিতে প্রণোদিত করে এবং সে ভুল এবং তার ভুলের কারণেই আমরা দেখতে পাচ্ছি যে তার মানে যেটা বোঝাতে চাইছে আমি ব্যাপারটা হচ্ছে কি সে মানে সৌখীকে সে এতটাই ভালোবাসে, নিজের ছেলের প্রতি মায়ের যে ভালোবাসা সেই ভালোবাসার জন্য সে নিজে কী হয়েছে চৌর্যবৃত্তি করেছে, মানে চুরি করেছে, এবং সেই ভুলের কারণেই তা কাকে মাসুল দিতে হয়েছে, মাসুলটা আমাদের দিতে হয়েছে সৌখীকে, কারণ মায়ের সাথে সে নিয়েছে, তাই তো। তার ভুলের কারণেই তার নিরপরাধ ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়। সৌখী একজন ডাকাত এবং তার মা এই গল্পের মুখ্য চরিত্র। সেই হিসেবে আমরা দেখতে পারি কিন্তু নামকরণ এক প্রকার সার্থক হয়েছে। তবে আরও একটা দিক থাকে, কি এই গল্পে নামকরণের সার্থকতা বিচার করা যেতে পারে আরেকটা দিক দিয়ে, কি গল্পের প্রধান চরিত্র সৌখীর মা, কিন্তু গল্পের নাম ডাকাতের মা। সৌখী একজন ডাকাত, তার বাবাও ডাকাত ছিল। ডাকাতি নিঃসন্দেহে একটি নিন্দনীয় পেশা, কিন্তু সৌখীর মায়ের কাছে সেটাই গর্বের ব্যাপার, গর্বের বিষয়। এমনকি পারিবারিক পেশা হিসাবে ডাকাতি করাটা তার স্বামী ছেলের হকের পেশা বলেই কিন্তু ইনি মনে করেন। ঠিক আছে, মনে করেন কে, ইনি সৌখীর মা। সাজার মেয়াদ কমে যাওয়ায় সৌখী যখন চুপি চুপি বাড়ি ফিরে আসে তখনও তার মায়ের মনে হয়েছে যে তার ছেলে বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারত, অর্থাৎ মনে প্রাণে সে ডাকাতের মা হয়ে উঠেছে। এই কারণে গল্পের নামকরণটা কিন্তু সার্থক হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আলোচনা। এর সাথে আরেকটা জিনিসও কিন্তু আমাদের মনে রাখতে হবে, ডাকাতের মা গল্পটা কিন্তু একটা ছোট গল্প, গল্পটার প্রকৃতি কিন্তু একটা ছোট গল্প। ঠিক আছে, ছোট গল্পটা কি সাহিত্যের একটি বিশেষ প্রকরণ হলো ছোট গল্প। মানে সতীনাথ ভাদুরীর ডাকাতের মা গল্পটা ছোট গল্প কিনা আমরা কয়েকটা জিনিস দেখলেই বুঝতে পারবো। ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় বর্ষাযাপন কবিতায় একটা কথা বলেছিলেন, ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি প্রত্যহ যেতেছে ভাসি দাড়ি দু চারটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। এটা ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন। কিন্তু ছোট গল্পের যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই, অর্থাৎ আমাদের ক্যারেক্টার একটি দুটো হবে, একটা সেন্ট্রাল ক্যারেক্টার থাকবে, গল্পের পরিসর খুব একটা বড় হবে না, গল্পে ঘটনার ঘন ঘটা থাকবে না, বর্ণনার ছটা থাকবে না, তত্ত্বকথা উপদেশ এখানে দেওয়া হবে না, অর্থাৎ গল্পটার শেষে একটা ক্লাইম্যাক্স তৈরি হবে, শেষের কিছু মুহূর্ত আগে একটা ক্লাইম্যাক্স তৈরি হবে এবং তার একদম শেষে গিয়ে মানে একদম শেষে গল্পের শেষে আমরা গল্পটা যেভাবে শেষ হবে সেটা আমরা মন থেকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারবো না। অর্থাৎ ভালো উপন্যাসের শেষ পাতাটা না থাকলে যেরকম হয়, অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা অতৃপ্তি রেখে গিয়ে গল্পটা শেষ হবে, এখানেও কিন্তু আমরা ঠিক সেম জিনিসই দেখতে পাবো। একটা জিনিস দেখো, প্রথমত ছোট গল্পের বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা থাকবে না, যেটা আমি বললাম। ছোট গল্পের সামগ্রিক জীবন বৃত্তান্ত থাকে না, বরং প্রাত্যহিক জীবনের খণ্ডচিত্র তুলে ধরা হয়। আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি, দৈনন্দিন প্রাত্যহিক জীবনের খণ্ডচিত্রই কিন্তু উঠে এসেছে সৌখীর কথার মধ্যে দিয়ে, সৌখীর মায়ের চিন্তাভাবনার মধ্যে দিয়ে। ঠিক আছে, আমাদের আলোচ্য যেটা আজকে গল্প ডাকাতের মা, গল্পটির কাহিনী শুরু হয়েছে রাতে এবং শেষ হয়েছে পরদিন সকালে। টাইম পিরিয়ডটা কিন্তু খুব কম, ধরলে এক রাতের গল্প সকালে এসে শেষ হয়ে যাচ্ছে। এই ক্ষুদ্র পরিসরে লেখক সৌখীর পরিবারের কাহিনী, সৌখী এবং তার মায়ের মনোজগৎ সুন্দরভাবে তুলে ধরেছেন। এই ছোট্ট পরিসরের মধ্যে কিন্তু কি হয়েছে, লেখক কি করেছেন, সৌখীর কথা, তার পরিবারের কথা, তার মায়ের মনের চিন্তাভাবনার কথা সব কিন্তু তুলে ধরেছেন। দ্বিতীয়ত পয়েন্টটা, গল্পের শুরু হয়েছে রাত্রিবেলায় সৌখীর মায়ের চিন্তাভাবনা দিয়ে। রাতেই ছেলে ফিরে এসেছে এবং সৌখীর মা তার ছেলেকে কি খাওয়াবে সেই চিন্তা করে পেশকারের বাড়িতে চুরি করার সিদ্ধান্ত এবং অবশেষে চুরির দায়ে সৌখীর জেলে যাওয়া, পুরো ঘটনাই কিন্তু একমুখী গতির দিকে গিয়েছে।
রাত্রিবেলা সৌখীর বাড়ি ফিরে আসা, তার মার চিন্তা ছেলেকে পরের দিন কি খাওয়াবে, ছেলের চিন্তায় মা বেরোলো চুরি করতে, ঘটি চুরি করলো, বিক্রি করলো, ওই নিয়ে আলু চচ্চড়ি বসালো। পুলিশ এসে যখন মাকে চোর সাব্যস্ত করছে, সৌখী নিজের মায়ের দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিল। একদিকে ঘটনা এগোচ্ছে। কাহিনীর একমুখীনতা এবং দ্রুত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া ছোট গল্পের লক্ষণ। একমুখীনতা, ঠিক আছে, এটা ছোট গল্পের একটা বিশেষ লক্ষণ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি লেখক এই গল্পে কোনো তথ্য উপস্থাপন করেননি, নীতি শিক্ষামূলক কোনো উপদেশও নেই এখানে। তো অবশ্যই আমি তো কবিতায় বলেই দিলাম কথাগুলো। নেক্সট, চতুর্থত কি দেখতে পাচ্ছি, ছোট গল্পে সাধারণত মানব জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত, ভাব বা চরিত্রের একটি বিশেষ দিক উজ্জ্বল হয়ে ওঠে। আমাদের আলোচ্য গল্পেও দেখি সৌখীর মায়ের মাতৃত্বের দিকটি প্রধানভাবে ফুটে উঠেছে। স্বাভাবিক, ছেলে কি খাবে, ছেলে কিভাবে কষ্ট হবে, ছেলের চিন্তা করেই কিন্তু মা এত বড় একটা নিন্দনীয় কাজ করে ফেললো, চুরি করলো, ঠিক আছে, ছিচকে চোরের মতো চুরি করলো আর কি, ঠিক আছে, তারা ডাকাত পরিবার একদিকে। নেক্সট, পঞ্চমত, ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শেষ হয়ে হইল না। সেটা তো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সবাই আমরা জানি, অর্থাৎ কোথাও যেন একটা অতৃপ্তি রয়ে যায়। এই গল্পে সৌখীর জেলে যাওয়ার মাধ্যমে কাহিনী পরিসমাপ্তি ঘটে ঠিকই, কিন্তু পাঠকের মনে, মানে আমরা যারা গল্পটা পড়ছি তার মনের মধ্যে একটা কষ্ট থেকেই গেল, চলেই গেল। কারণ আমাদের মনে হচ্ছে এর পরে কি হলো সেটা যদি জানতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। কারণ সৌখী তো জেলে যাওয়ার প্রয়োজন ছিল না, তার কাছেই যথেষ্ট টাকা ছিল যা দিয়েই তার মা আলু চচ্চড়ি রান্না করতে পারত। কেন তাহলে জেলে গেল? যদি পরের পার্টটা যদি থাকতো সৌখীর কি হলো, তার মা পেলে কিনা আবার ছেলেকে ফিরে, আবারও আলু চচ্চড়ি রান্না করে খাওয়াতে পারলো কিনা সেই 90 টাকা থেকে, ওটা জানতে পারলে আমাদের মনটা শান্তি হতো। সত্যি মনে একটা অতৃপ্তি নিয়ে লেখক গল্পটা শেষ করলেন এবং আমাদের অতৃপ্তি থেকেই যাবে। আর এটাই হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য। আজকে আমি ডাকাতের মা গল্পের অনেক কিছুই আলোচনা করে দিলাম। গল্পের সম্পূর্ণ বিষয়বস্তু, ভেতরের খুঁচিনাচি জিনিস যা যা আছে আলোচনা করলাম। গল্পটার নামকরণটা নিয়ে আলোচনা করলাম, গল্পটার প্রকৃতি যে একটা ছোট গল্প সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এবারে তোমাদের কাজ টেক্সটটাকে রিডিং পড়া। আমি সম্পূর্ণ বিষয়টা কিন্তু তোমাদের সামনে বুঝিয়ে দিয়েছি। তোমাদের কাজ টেক্সটটাকে রিডিং পড়া। যদি টেক্সট রিডিং না পড়ো কিচ্ছু হবে না, টেক্সট কিন্তু রিডিং পড়তেই হবে। অন্যান্য ভিডিও আমি নিজের টেক্সট রিডিং পড়ি, এবার থেকে ঠিক করেছি আমি এরকমভাবে গল্পের জিস্টটাকে আলোচনা করব, তাতে শুনতেও ভালো লাগবে এবং তোমাদের মাথার মধ্যেও গল্পের কাহিনীটা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, বুঝতে পারবে। আর টেক্সটটাকে তোমরা একটু বাড়িতে রিডিং পড়ো, যদি খুব সমস্যা হয় তখন আমি দেখছি। আর আমাকে কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, সব বন্ধুদের সাথে ছড়িয়ে দাও, যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। ক্লাস 11-এর টপিক দিয়ে শুরু করলাম এবং পরপর যা আছে একটু একটু করে সব আমি এখানে আপলোড করে দেবো। আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। চলো আজ এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় থেকো, বাই।